প্রবাসীর স্ত্রী বা প্রবাসীর বউ এটা কেমন যেন একটা লোভনীয় অপারের মতো মনে হয়। প্রবাসীরা এমন এক হতভাগা, কোথায় থাকেন, কি করেন, কি খান, এই কথাগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না। আসলে প্রবাসীদের জীবনটা খুবই কষ্টের, তবে দিন শেষে প্রবাস জীবনটা আপনি জেল জীবনের মতোই আপনি বলতে পারেন। যদি ভালো একজন সহধর্মিনী পান, আপনার জীবনটা আপনি জান্নাতের কিছুটা আবার সেখানে পাবেন। আপনি থাকবেনও না, তাকে ধ্বংস করে চলে যাচ্ছেন, যাওয়ার সময় তার সারা জীবনের সঞ্চয় যেটা সেটাও নিয়ে যাচ্ছেন। আপনি আসলে কত টাকা উপার্জন করতেছেন এটা পরিবারে অনেকে জানতে চায়। জীবিকার তাগিদে সে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এত কাছের মানুষগুলোকে রেখে একটা মানুষ যখন একটা অচেনা দেশে চলে যায়, সেখানে যাওয়ার পর সে কার সাথে থাকবে, কি খাবে, কি কাজ করবে, সেই কাজ করার পরে সে বেতন পাবে কিনা, আবার সেই কবে নাগাদ তার এই মাতৃভূমিতে বাবা মার কাছে ফিরে আসবে, আদৌ আসতে পারবে কিনা, এইগুলো কিন্তু জেনে শুনে বুঝে কিন্তু একটা মানুষ প্রবাসে যায়। যদি ভালো একজন সহধর্মিনী পান, আপনার জীবনটা আপনি জান্নাতের কিছুটা আবার সেখানে পাবেন। আর যদি আপনার স্ত্রী যদি হয় কোনো কারণে যদি সে ভালো মানুষ না হয়, তাহলে আপনার জীবনটা জাহান্নামের থেকে আরো ভয়ানক হতে পারে। এখানে যেমন ধরেন যে আপনি ইনকাম করেন হচ্ছে 500 টাকা, সে আপনার কাছে ডিমান্ড করে বসলো 600 টাকার একটা জিনিস। হ্যাঁ, ও আপনি আসলে কত টাকা উপার্জন করতেছেন এটা পরিবারে অনেকেই জানতে চায় না। আপনি দেখবেন যে অধিকাংশ প্রবাসীর বাবা মা ভাই বোন স্ত্রী কিন্তু জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি কাজ করো, তোমার বেতন কত পাও, তুমি কয় ঘন্টা কাজ করো, এটা কিন্তু জিজ্ঞাসা করে হ্যাঁ, চাহিদা শেষ নেই। সবাই খালি একটা কথাই বলে, মাস শেষে বেতন পাইলে ভাই আমাকে একটা মোবাইল দিও, বোনে বলে যে আমাকে একটা কানের দুল দিও, ভাই বলে যে আমি একটা মোটরসাইকেল কিনবো, বাবা বলে যে আমার ঘরে ওই কাজটা বাকি ছিল ওইটা যদি করে ফেলতে পারতাম ভালো হতো। মা হয়তো মার কথাটা আমরা বলি, কারণ মা সবসময় একটু অন্যরকম হয়, কোনো ডিমান্ড থাকে। প্রবাসীরা এমন এক হতভাগা, কোথায় থাকেন, কি করেন, কি খান, একটা ভালো জামা কিনলেন কিনা, মাথার চুল কেন কাটলেন না, একটা দিন কারোর সাথে কেন ঘুরতে গেলেন না, এই কথাগুলো কিন্তু কেউ জিজ্ঞেস করে না। আজকে তো 5 তারিখ হয়ে গেছে, টাকাটা তো এখনো দিলা না, এটা একটা জিনিস। তারপর তোমার কাছে আমি চাইছিলাম হচ্ছে একটা আইফোন, তুমি আমাকে স্যামসাং কেন দিলা? তোমাকে বলছিলাম 22 ক্যারেটের স্বর্ণের একটা দিও, কানের দুল দিও, তুমি দিছো 18 ক্যারেটের স্বর্ণের গোল ভাই বলে যে আমাকে একটা পারফিউম দিও, অমুক ব্র্যান্ডের দিও। আমি একটা মোটরসাইকেল কিনবো R15, তুমি আমাকে ওই বাজাজের টাকা কেন দিলে, আমি এটা কিনবো না। অভিমানের কোনো শেষ নাই। তো প্রবাসীরা আসলে সবসময় একটা চাপের মধ্যে থাকে, মানসিক টেনশনের মধ্যে থাকে। প্রেস ক্লাবে গত কয়েকদিন আগে আমি এমন একজন মানুষের দেখা পেয়েছি যে সে সৌদি আরবে ছিল, তার অ্যাকাউন্ট ছিল না, সে তার মায়ের অ্যাকাউন্ট যেটা তার বোন পরিচালনা করত, সেখানে তিনি 91 লক্ষ টাকা তিনি পাঠিয়েছেন। এরপর তিনি দেশে আসছেন। দেশে আসার পরে যখন বললেন যে আমি তো একবারে চলে আসছি, আমার টাকা পয়সাগুলো দিলে আমি কিছু একটা করতে পারতাম, তো বলতে যে তোমাকে তো আগেই বলছি যে তোমার ওই টাকা দিয়ে তোমার জন্য 3টা ফ্ল্যাট কিনছি, তো বলতেছে এগুলো কোথায়? তখন একটাও তাকে দিতে পারলো না, একটাও তার মালিকানায় নেই। সেটা কি হলো, 3টা ফ্ল্যাটের মালিকানা হচ্ছে তার মায়ের নামে। এখন মায়ের নামে কেন হলো? তার বোন চালাকি করে সেটা মায়ের নামে করছে। আপনারা জানেন যে মায়ের সম্পত্তিটা মেয়েরা হয়তো কিছুটা বেশি পায়, উনি বললো, আমি ঠিক জানি না। দেখেন, সে এই যে 91 লক্ষ টাকা দিল, তাকে কিন্তু 1 লক্ষ টাকাও কিন্তু দেয় নাই, বলছে সব টাকা খরচ হয়ে গেছে। এখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কই থাকেন, বলতেছে এখন আমি রাস্তায় ঘুরতেছি, ভাড়া বাসায় থাকি, এইভাবে থেকে হচ্ছে আমি আমার জীবনটা পার করতেছি। তো উদাহরণটা আপনাকে এরকমই বললাম। আমাদের দেশে অধিকাংশ প্রবাসী হচ্ছে যে তাদের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, তারা কখনো বাবা মায়ের নামে, কখনো ভাই বোনের নামে, কখনো গ্রামবাসীর বিশ্বস্ত লোকের নামে অ্যাকাউন্ট করেন, সেখানে টাকা পয়সা পাঠান। এই টাকাগুলোর কিন্তু সঠিক বন্টন কখনো হয় না। যখন দেশে আসেন তখন তিনি আর কোনো কিছুই পান না, কারণ এটা দিয়ে সবাই সবার মতো করে ডিমান্ড ফুলফিল করেন, তার জন্য কিছুই রাখেন না। আসলে ওই লোকটা যে এতগুলো টাকা পয়সা দিচ্ছে, তাকে আমরা একটা কিছু করে দেওয়া উচিত, তার জন্য একটা ঘর করা উচিত, বা তার সন্তানকে ভালো একটা স্কুলে পড়ানো উচিত। এটার দিকে আসলে কেউ মনোযোগী হয় না। অধিকাংশ প্রবাসী তাদের কিছু মানুষকে বিশ্বাস করার কারণে তারা ঠকে যান। আপনি যদি একটা অ্যাকাউন্ট করে যান, 3000 টাকা আপনি আপনার একটা ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে দিবেন, তাহলে যেটা হবে এই 3000 টাকা করে একটা সময় গিয়ে একটা অ্যামাউন্ট দাঁড়াবে। যখন আপনি দেশে আসবেন, যদি ওইভাবে ক্ষতিগ্রস্ত আপনি হন, অন্তত 2, 4, 5, 10 লাখ টাকাও যদি হয়, সেটা দিয়েও আপনি অন্তত ঘুরে দাঁড়াতে পারবেন। আর তা না হলে আপনি ওই যেভাবে শূন্য হয়ে বিদেশ গেলেন, 15 বছর বিদেশ করে এসে আবারও শূন্য হবেন, শূন্য থেকে শুরু করতে যাবেন, তখন আর শুরু করতে পারবেন না, কারণ তখন আপনার সেই বয়সটা থাকবে না, সেই শক্তি থাকবে না, সেই সাহস থাকবে না, সেই উদ্যোগ থাকবে না। তখন আপনি হতাশাগ্রস্ত হবেন, হতাশাগ্রস্ত হয়ে একসময় বিভিন্ন রোগে ভুগবেন, এবং আপনি কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন, বা ডিপ্রেশনে থাকলে আত্মহত্যা করতে পারেন। 1 মাস থাকলেন, এরপর চলে গেলেন, তারপর আপনি 3টে বছর পর্যন্ত আসলেন না, তারও তো একটা ফিজিক্যাল ডিমান্ড থাকতে পারে, শারীরিক চাহিদা থাকতে পারে। আর এখনকার যে মডার্ন মেয়েরা বা এখনকার জেনারেশন, তারা এটার জন্য অপেক্ষা করতে রাজি না। ওর কথা হচ্ছে তুমি 2-4 বছর আসতেছো না, আমার তোমার জন্য বসে থাকার দরকার নাই, আমি আরেকজনের সাথে সম্পর্ক করবো, তার কাছে চলে যাবো। প্রবাসীর স্ত্রী বা প্রবাসীর বউ এটা কেমন যেন একটা লোভনীয় অপারের মতো মনে হয়, যে আপনার বাড়িতে যদি একজন প্রবাসীর বউ থাকে, সেই প্রবাসীর 2-4 বছর না আসে, দেখবেন যে আশপাশে কিছু দেবদের উৎপত্তি সৃষ্টি হয় সেখানে। ভাবি আপনার কি লাগবে, আপনার জন্য কি করব, কি করতে পারি, এগুলো করতে করতে না একটা সুসম্পর্ক তৈরি করে ফেলে। ওই মানুষটা যদি আপনাকে আপনার ভরণ পোষণ দিতে না পারে, আপনার শারীরিক ডিমান্ড চাহিদা ফিল আপ করতে না পারে,
আপনি তাকে বলে সুন্দরভাবে আপনি চলে যান, থাকবেনও না, তাকে ধ্বংস করে চলে যাচ্ছেন, যাওয়ার সময় তার সারা জীবনের সঞ্চয় যেটা সেটাও নিয়ে যাচ্ছেন এবং সমাজকে একটা বাজে মেসেজ দিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না।